শীত পেরিয়ে সবে গরম পড়ছে, এরকম সময় একবার আগ্রাতে ঘুরে আসলে মন্দ হয় না। এই ভাবনা নিয়ে আমি, অরূপদা আর আমাদের দলের আরো বেশ কয়েকজন মিলে বেরিয়ে পড়েছিলাম আগ্রার উদ্দেশ্যে। আমরা হোটেলে গিয়ে পৌঁছালাম, তখন সন্ধ্যা হয়েছে। আমি কিন্তু আজকে আর কোথাও বেরোচ্ছি না, একদম এনার্জি শেষ। এখন শুধু ঘুমাবো, তারপর একবারে কালকে সকালে বেরোবো। আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের আর এনার্জি নেই, এখন শুধু ঘুম দরকার। ট্রেনে একদম ঘুম হয়নি। নিজেদের ঘরের চাবি নিয়ে যে যার ঘরে চলে গেলাম। আমি আর অরূপদা একই ঘরে থাকছিলাম। একটু ফ্রেশ হয়ে চা খাওয়ার জন্য বেরালাম। চা খেয়ে ঘরে ফিরছি, এরকম সময় একটি ছেলের সাথে ধাক্কা লাগলো। সরি। আরে অদ্ভুত, ধাক্কা মারলো, জাস্ট কোনো রকমে সরি বলে বেরিয়ে গেল। ছাড়ো, বাদ দাও, হয়তো কোনো তারাই আছে। তারপর বিষয়টিকে গুরুত্ব না দিয়ে আমরা নিজেদের ঘরে চলে গেলাম। ডিনার করার সময় হোটেলের একজন স্টাফ আমাদের ডেকে নিলেন। বাবা, এত বাফেট সিস্টেম, অনেক খাবারের আইটেমই আছে। হ্যাঁ, হোটেলের যা চার্ট সেই তুলনায় ব্যবস্থা আরো বেশি ভালো। আরে পরে কথা হবে, আগে খাওয়া দাওয়া সারি, চলো। হ্যাঁ হ্যাঁ। তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম। হোটেলে আসা অন্যান্য গেস্টরাও খাওয়া দাওয়া করছে। হঠাৎ করে একদল ছেলের কোলাহল কানে এলো। সত্যি বলতে তারা খুব বিশ্রীভাবেই হাসাহাসি করছে। এই হরুদা, এই যে দলটা একটু চেঁচামেচি করছে, তাদের মধ্যে ওই ছেলেটাই না তখন তোমাকে ধাক্কা মেরে বেরিয়ে গেল? হ্যাঁ, সরি তো বলেছিল, ধাক্কা মেরে বেরিয়ে গেল বলছো কেন? সে যাই হোক, দেখেছো কেমন ভাবে চেঁচামেচি করে মানুষকে বিরক্ত করছে। আমার আগেই মনে হয়েছিল ছেলেটি ঠিক সভ্য না। হ্যাঁ, ওদের কথা খুবই কানে লাগছে, খুব বাজেভাবে হই হট্টগোল করছে। কিন্তু ওই ছেলেটাকে দেখো, ওদের মধ্যে একটু চুপচাপ আছে। ছাড়ো তো, সবই এক। আজ হয়তো এখন কোনো কারণে চুপচাপ আছে, এমনি সময় ও নিজেও হয়তো এরকমই করে। দাঁড়াও, ছেলেটাকে একবার ডাকি, তাহলেই বুঝতে পারবো বাকিদের মতো কিনা। কি দরকার ফালতু, ছাড়ো তো। এই না, বলাটা দরকার। যেভাবে চিৎকার চেঁচামেচি করছে, সবার এখানে অসুবিধা হচ্ছে। টাকা দিয়ে থাকছি ভাই, বলবো না কেন রে? অরূপদা, ডাকো তো তুমি। বাকিরা যা আনন্দে মশগুল আছে, ওদের বলে কোনো লাভ হবে না। তার চেয়ে বড় ওই ছেলেটিকেই ডাকো, ওই ওদের মধ্যে থেকে। ভাই, শুনতে পাচ্ছ? দাঁড়াও, শুনতে পাচ্ছে না বোধ হয়। আমি গিয়ে বরং বলি একবার শুনে যেত। এক্সকিউজ মি, একটু কথা আছে আপনার সাথে, শুনবেন এদিকে একবার? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, চলুন। আসছে বললো তো ভালো। হ্যাঁ বলুন, আপনি ডাকেন আমাকে? হ্যাঁ, আসলে আপনার বন্ধু বান্ধবরা যেভাবে চেঁচামেচি করছে, তাতে সবার একটু সমস্যা হচ্ছে। বাকিদের না হলেও আমাদের তো হচ্ছে। আমার মনে হলো ওদেরকে বলতে গেলে কোনো ঝামেলা হতে পারে এই নিয়ে, তাই আপনাকে ডেকে ব্যক্তিগতভাবে বলছি। দয়া করে কিছু মনে করবেন না, কিন্তু ওদের একটু আস্তে কথা বলতে বললে বোধহয় ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি বুঝতে পারছি। আমি অনেকক্ষণ ধরে ওদেরকে বলছি একটু আস্তে কথা বলবে, কিন্তু ওরা কথা শুনছে। ঠিক আছে, আমি বুঝি বলার চেষ্টা করছি। ও, আপনি বাঙালি? আমি বলার পরে ভাবলাম আমি বাংলায় বলে গেলাম, আপনি বুঝতে পারবেন কিনা। না না, আমি বাঙালি, বুঝতে কোনো অসুবিধা হয় না। আসলে আমি কলকাতায় থাকি। ও, আমরাও তো কলকাতায় থাকি। তা আপনার বাড়ি কলকাতার কোথায়? আসলে আমার বাড়ি কলকাতায় না, মালদাতে। আমি চাকরির সূত্রে কলকাতায় থাকি। কলকাতার কাছেই একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, জগৎপুর বিশ্ববিদ্যালয়। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি প্রফেসর? হ্যাঁ, ঠিক ধরেছেন। তুমি কি এখানে আলাপ জমানোর জন্য নাকি ডাকলে? অমিত, এগুলো কি ধরনের কথাবার্তা? কিছু মনে করবেন না, আসলে ও চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করে না, তাই একটু রেগে আছে আর কি। না না, আমি কিছু মনে করিনি, এটা তো স্বাভাবিক। আচ্ছা, আমি ওদেরকে বলছি। এমনিতেও আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে এসেছে, ওদেরকে বললে ওরা শুনবে না, তার চেয়ে বরং ঘরে যাওয়ার জন্য তাড়া। আচ্ছা, আজকে আসি তবে। আপনারা তো এই হোটেলে আছেন না? পরে নিশ্চয়ই আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমরা এখন এখানে বেশ কিছুদিন আছি। বাহ হরদা, তোমার প্রেডিকশন তাহলে ভুল হয়নি। ছেলেটা এমনি ভদ্র আছে বাকিদের তুলনায়, যাই বলো না কেন।
মানুষকে দেখে বোঝা যায় কিছু হলেও। তবে অমিত, তুমি যে অসভ্যতামিটা করলে সেটা একদম এক্সপেক্ট করিনি। সকালে ধাক্কাটা আমাকে মেরেছিল, তোমাকে না। তাছাড়াও সরিও বলেছে। আর তার থেকেও বড় কথা হলো, এই ছেলেটা তো মারেনি, তাহলে তুমি অযথা ওর সাথে মিসবিহেভ করলে কেন? ঠিক আছে, ঠিক আছে, আমার ভুল হয়েছে, মেনে নিলাম। আমি কালকে ওনাকে দেখতে পেলে সরি বলে। ওরা তো চলে গেছে এখন এখান থেকে। কালকে দেখছি। এখন ঘুম পেয়েছে, ঘুমাতে গেলাম। ভালো কথা বললাম, তাতেও বাবু রাগ হয়ে গেল। হে, ছাড়ো তোর কথা, কাল দেখবে সব ঠিক হয়ে গেছে। যাই হোক, চলো ঘুমোতে যাই। এই রিভু, চল। অরূপদা, চলো। সকাল সকাল ঘুম থেকে উঠলাম। সকালে ফতেহপুর সিকরি যাওয়ার প্ল্যান আমাদের। সেই মতন রওনা দিলাম। আরও কাছে পিঠে কিছু জায়গা ঘুরে লাঞ্চের সময় হোটেলে চলে এলাম। আজকে ওই ছেলেটাকে দেখছিলাম, ওর সাথে কালকে যে ছেলেগুলো ছিল তাদের মধ্যে কয়েকজন আছে তো এখানে দেখছি, কিন্তু সে কই? আমি আজকে সরি বলবো ভেবেছিলাম, আসেনি যখন তখন আমার কিন্তু কিছুই করার নেই। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু দুপুরে তো সবাই খেতে এসেছে, তাহলে ওরা কই? বাদ দাও না, গেছে হয়তো ঘুরতে কোথাও। ছাড়ো ওদের কথা, রাতে দেখা হয়ে যাবে হয়তো। সবেমাত্র খাওয়া শেষ করে উঠতে যাব, হঠাৎ করে চারিদিকে কি একটা শোরগোল পড়ে গেছে মনে হলো। কি হলো? সবাই এরকম ব্যস্ত হয়ে গেল কেন হঠাৎ করে? ওই ঋষভ নামের ছেলেটির সাথে আগের দিন যারা ছিল তাদের মধ্যে কয়েকজন বসে খাওয়া দাওয়া করছিল। হঠাৎ করে দেখলাম তারা হন্তদন্ত হয়ে ছুটল। কি হচ্ছে কিছু বুঝতে না পেরে আমরা উঠে দাঁড়ালাম। কি হচ্ছে বলো তো? आप लोग कृपया करके शांत हो जाइए, हम लोग सब देख रहे हैं। कृपया सब लोग अपने रूम में चले जाइए प्लीज। এক্সকিউজ মি, বলছি কি হয়েছে? সবাই এইভাবে ব্যস্ত হয়ে গেল কেন? अरे सर, इधर एक लड़के की बॉडी मिली है उन लोगों के रूम के बाथरूम में से, इसलिए सब लोग डरे हुए हैं। সে কি, কোন রুম? अरे वो रूम नंबर 115 में 2 लड़के थे ना, उसमें से एक का बॉडी मिला है। कैसे हुआ कुछ समझ नहीं आ रहा। हम लोगों ने पुलिस को इन्फॉर्म किया है, वो लोग आने के बाद बाकी सब कुछ समझ आएगा। আচ্ছা, আমরা কি একবার ওখানে যেতে পারি? अब आप लोग बोल रहे हैं तो ठीक है, जा सकते हैं, लेकिन पुलिस आने तक रूम के अंदर मत जाना। अच्छा, ओके ओके, हम लोग अंदर नहीं जाएंगे। ঠিক কার সাথে ঘটনাটা ঘটছে সেটা আমরা বুঝতে পারলাম না। তাই রিসেপশনিস্টের বলা রুম নম্বর অনুযায়ী সেখানে গিয়ে উপস্থিত হলাম। ঘরের সামনে দেখলাম বেশ কিছুজন ভিড় করে দাঁড়িয়ে আছে। ভিড় এড়িয়ে একটু সামনে এগোতেই দেখলাম রুমের ভেতরে একটা বডি পড়ে আছে। দেখে মনে হচ্ছে হাতের কাছটা কাটা, মানে শিরার কাছে। এ কি, এটা তো ঋষভ। হ্যাঁ হ্যাঁ, কালকে যে ছেলেটার সাথে তুমি কথা বলছিলে এটা তো সেই ছেলেটাই। হ্যাঁ, সেটাই তো বলছি। আমি তো ভেবেছিলাম আজকে ওর কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু কিন্তু এটা কিভাবে কি হলো? হাতের শিরার কাছে এমন ভাবে কাটা, মনে হয় আত্মহত্যা করেছে। কালকেই ছেলেটার সাথে এতক্ষণ কথা হলো, একেবারের জন্য মনে হয়নি যে ওর আত্মহত্যা করার মতো কোনো কারণ থাকতে পারে। যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে মনে হলো। ওর বন্ধু বান্ধবদের সাথে হাসি মজা ইয়ার্কি ঠাট্টাতে ও অতটা পার্টিসিপেট করছিল না। মনে হয় কোন কারণে ডিস্টার্ব ছিল বলেই পার্টিসিপেট করে। ওপর ওপর কথা বলে তো আর মানুষকে বোঝা যায় না, বলো? ইস, সত্যি খুব খারাপ লাগছে। কালকে যার সাথে কথা বললাম সে আজকে এইভাবে চলে গেল। চলো, এখানে থেকে আর ভালো লাগছে না। পুলিশ আসলে তো জানতেই পারবো। চলো। তারপর আমরা ওখানে আর না থেকে নিজেদের রুমে চলে এলাম। সত্যি বলতে আমারও মনটা অনেকটা খারাপ হয়ে গেছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কালকে ছেলেটাকে ওইভাবে না বললেই পারতাম। এখন আবার কি? आप लोग हाँ हमारे साथ थोड़ा सा आ सकते हैं क्या? असल में वो पुलिस आए हैं, वो सब लोगों को बुला रहे हैं।
सबके साथ थोड़ा बातचीत करना चाहते हैं। ओ पुलिस आया है, ठीक है हम लोग आ रहे हैं। हाँ आइए, मैं बाकी सबको उधर भेज रहा हूँ। অমিত, রুমের দরজাটা ভালো করে তালা লাগিয়ে দিয়ে চলো। আচ্ছা পুলিশ কি বলছে? देखिए अभी उन्होंने ठीक से कुछ बोला तो नहीं है। पहले बोले थे कि ये कोई सुसाइड केस हो सकता है, लेकिन बॉडी के गले से भी खून निकल रहा था, इसलिए अभी मतलब कंफ्यूजन क्रिएट हो गया है, कुछ समझ नहीं आ रहा है किसी को। ওকে, তা সেই ব্যাপারে জিজ্ঞেস করতেই ডাকছেন নাকি? नहीं, शायद सबके साथ बात करने की कोशिश कर रहे थे, कोई इन्फॉर्मेशन ढूंढने के लिए। সেটা তো ওর বন্ধুদের জিজ্ঞেস করলেও জানা যেতে পারে। किसको पूछे? वो दोस्त को? अरे कोई रहे तब ना पूछे, सब लोग भाग गए हैं। হ্যাঁ, ও লোক কব চলা গিয়া? আমরা তো কালকে ডিনারের সময় দেখলাম। हाँ कल सब लोग थे, लेकिन उसमें से दोनों आज सुबह चले गए, और ये डेथ की खबर मिलते ही और एक दोस्त था वो भी चला गया। अभी सिर्फ 2 लोग हैं होटल में। এইসব কথাবার্তা বলতে বলতেই আমরা এসে পৌঁছালাম ঋষভদের ঘরের সামনে, অর্থাৎ রুম নম্বর 115। দেখলাম দুজন কনস্টেবল বডিটা নিয়ে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। গোটা হোটেলে থাকা সমস্ত গেস্টরা সবাই মনে হচ্ছে এসে উপস্থিত হয়েছে পুলিশের সাথে সহযোগিতা করার জন্য। একে একে সবাইকেই অল্প বিস্তর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে নিচ্ছেন অফিসার। তারপর এসে আমাদের সাথেও কথা বললেন। অরূপদা একটু আগ্রহ দেখিয়ে অফিসারকে জিজ্ঞাসা করলো, বলছি যে এটা কি আত্মহত্যা মনে হচ্ছে আপনাদের? देखिए अभी हम लोग कुछ बोल नहीं सकते, लेकिन कुछ चीज देखकर शक तो हो रहा है। पोस्टमार्टम के बाद ही शायद कुछ समझ आएगा। আপনারা আমাদেরকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসাবাদ করছিলেন, তা আমি এই হোটেলেই উঠেছি আর তাই জিজ্ঞেস করলাম আর কি। আসলে কালকে ছেলেটার সাথে এমনি সাধারণভাবে কথা হয়েছিল আমার। ওর আরও বেশ কিছু বন্ধু বান্ধব ছিল, তাদের দুজনকে দেখতেও পাচ্ছি না আমি, আর তাই জিজ্ঞেস করলাম। हाँ हमें पता चला है होटल से, इससे ज्यादा हम आपको कुछ अभी बोल नहीं सकते। हम लोग इनके घर में फोन किए थे, वो लोग आने से और पोस्टमार्टम के बाद श्योर होकर बता सकते हैं। सुनिए बॉडी लेकर निकलना पड़ेगा अब हमें। এই বলে বডিটা নিয়ে বেরিয়ে গেলেন ওনারা। তারপর আমাদের ঘোরার পুরো ইচ্ছেটাই সত্যি বলতে নষ্ট হয়ে গেল। পুলিশ স্টেশন হয়ে ঋষভের বাড়ির লোকজন আর আরো কয়েকজন হোটেলে এসে উপস্থিত হলেন বিকালের দিকে। ওনাদের মধ্যে একজন ভদ্রমহিলা দেখলাম খুবই কান্নাকাটি করছে। একবার গিয়ে কথা বললে হতো না? না না, ওটা ওদের পারিবারিক ব্যাপার, থাক, ওই ব্যাপারে ঢোকার কোনো দরকার নেই। কিন্তু ওনাদের বাড়িটা কলকাতার ঠিক কোথায় সেটা জানাটা তো দরকার, নইলে পরে যোগাযোগ করতে পারবো না। আরে বাবা, তোমার যোগাযোগ করেই বা কি হবে? কিছু তো হবে বটেই। আমি বুঝতে পারছি তুমি কি করতে চাইছো। না, ওনাদের বাড়ির ঠিকানাটা আমাকে জানতেই হবে। যাই গিয়ে কথা বলি। ঋষভের সাথে আমার একদিন কথা হয়েছে মানছি, কিন্তু কথা তো হয়েছে, সেই হিসেবে তার বাড়ির লোকের সাথে গিয়ে আমি কিছু কথা বলতেই পারি। ফালতু ঝামেলা ডেকে আনছো, যা ভালো বোঝো তাই করো। যাই হোক, তোমরা গেলে যাও, কথা বলো, আমি একটু বাইরের দিকে যাই। সকাল থেকে এসব ঝামেলা আর ভালো লাগছে না, পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। ঘোরারও আর ইচ্ছা নেই। ট্রেনের টিকিট কেটেছি, কালকে ফিরে যাব। তারপর আমি আর অরূপদা দুজনে মিলে গিয়ে রিসেপশনে কথা বললাম। এক্সকিউজ মি, ঋষভ দত্তর বাড়ির লোকজন এসছে? हाँ यहाँ इस होटल में ही है वो लोग। হ্যাঁ, আসলে আমাদেরও একবার মনে হলো যে তার বাড়ির লোকজন এসেছে। কয়েকজনকে দেখলাম কান্নাকাটি করছিল, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, ওনারা কোন রুমে উঠেছেন একটু বলতে পারবেন? लेकिन क्यों? ऐसे ही उन लोग से थोड़ा सा बात करना था, काइंडली थोड़ा सा बोलिए ना। ओके, काइंडली थोड़ा चेक करने दीजिए। ठीक है। हाँ, वो लोग 5th फ्लोर के 130 नंबर रूम पर है। ओके, थैंक्स। তারপর আমরা রিসেপশনিস্টের দেওয়া রুম নম্বরটাতে গিয়ে পৌঁছলাম। কে? নমস্কার, আমি অরূপ বিশ্বাস। ও,
কিন্তু ঠিক চিনলাম না আপনাকে। আসলে আমরা এখানে ঘুরতে এসেছিলাম, এই হোটেলেই উঠেছি গতকাল। একবার কথা হয়েছিল আমার ঋষভের সাথে, তারপরে এই ঘটনাটা এমনভাবে ঘটলো, তাই একটু রিসেপশনিস্টের থেকে আপনাদের রুম নাম্বারটা জেনে এলাম। বলতে পারেন একটু কথাবার্তা বলতেই এলাম। আপনারা যদি ব্যস্ত থাকেন তাহলে না হয় পরে আসবেন। না না, ব্যস্ত আর কি থাকবো, মন মেজাজ একদম ভালো নেই। ওর মা তো অজরে কেঁদে চলেছে তখন থেকে। আপনি আসুন আমার সাথে, ভেতরে আসুন। ভদ্রলোকের কথা অনুযায়ী ভেতরে গিয়ে বসলাম। দেখলাম একজন ভদ্রমহিলা খুবই কান্নাকাটি করছেন। খুব সম্ভবত উনি হয়তো ঋষভের মা। সত্যি বলতে উনি এমনভাবে কাঁদছেন, ওনাকে সান্ত্বনা দেওয়ার মতন মুখ আমাদের নেই। ঋষভ আমাকে বলেছিল প্রফেসর। হ্যাঁ, জগৎপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও। বেশ কিছু নতুন নতুন রিসার্চও করছিল। আচ্ছা, আপনার ব্যাপারে তো কিছু জানা হলো না। আমি পেশায় একজন অপরাধ সন্ধানী। অমিত, কি বলছো? চুপ করো। আমি ঠিকই বলছি। এই মুহূর্তে যেভাবে চোখের সামনে পুরো ঘটনাটা ঘটে গেল, তারপর থেকে দাদা ঠিক করে নিয়েছে যেভাবেই হোক ঋষভের মৃত্যুর কারণ জেনে ছাড়বে। তুমি কি একটু চুপ করবে? মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না। আপনি কি পুলিশ বিভাগের সাথে বা গোয়েন্দা বিভাগের সাথে কোনোভাবে যুক্ত? আরে না না, ওরকম কিছু না। আসলে ঘটনাটা এরকম চোখের সামনে ঘটলো, আর এরকম কিছু দেখলে পরে দাদা যেন তেন প্রকারে আসল সত্যিটা জানার চেষ্টা করে। আর ঋষভের আত্মহত্যা করার কারণটাও ঠিক জানি না তো, তাই আর কি। আত্মহত্যা করেনি, আত্মহত্যা করেনি আমার ছেলে। আত্মহত্যা করার ছেলেই না, কেউ একটা মেরেছে ওকে, মেরে ফেলেছে আমার ছেলেকে, আমার থেকে কেড়ে নিয়েছে। মাসিমা, এইভাবে কাঁদবেন না প্লিজ। আমি তো সেই ব্যাপারেই জানতে এলাম, আপনি এইভাবে কাঁদবেন না। এখন তো আর কিছু করার নেই, তাই কেন কি হয়েছে সেটা খুঁজে বার করাটাই একমাত্র উপায়। এবার একটু কান্নাকাটিটা বন্ধ করো। এইভাবে কাঁদতে থাকলে তো শরীরটা খারাপ করবে। সমানে কেঁদে চলেছে। আচ্ছা, ঋষভের সাথে তার কিছু বন্ধু বান্ধব এসেছিল দেখেছিলাম আগের দিন। আজকে সকাল থেকে হঠাৎ করে তাদেরকে আর চোখে পড়ছে না, মানে সবাইকে দেখছি না। তারা কোথায় গেল আপনারা কিছু জানেন? ওর সাথে আরো 4 জন এসেছিল। তাদের মধ্যে 2 জন কলেজের বন্ধু, আর 2 জন ওর সাথে চাকরি করে একসাথে, মানে চাকরি সূত্রেই আলাপ। তা ওদের মধ্যে আমরা এসে খবর পেলাম 2 জন নাকি বেরিয়ে গেছে। রকি আর সায়ন, ওরা একজন কলেজে পড়তো আর একজনের সাথে চাকরি সূত্রে আলাপ হয়েছিল। কিন্তু তারা 2 জন হঠাৎ করে আজকে বেরিয়ে গেল কেন? মানে সেরকম কি কথাই ছিল যে 2 জন আগে ফেরত যাবে? না, সেটা আমি ঠিক বলতে পারবো না। যতটুকু জানতাম একসাথে গেছে ওরা, একসাথেই ফেরার কথা ছিল। মাঝখানে কোনো কথা হয়েছে কিনা সেটা বলতে পারবো না, তবে বাকি যে 2 জন আছে ওরা বলতে পারে। বাকিরা কি আছে নাকি বেরিয়ে গেছে আজকে? না না, আছে। যে রুমে ছিল সেই রুমেই আছে। ওরা তো পুরোটাতেই ছিল আমাদের সাথে। আমরা কালকে ফিরে যাচ্ছি, ওরাও আমাদের সাথে একসাথেই ফিরবে। আচ্ছা, ওদের কি এখন একবার ডাকা যাবে? হ্যাঁ, দেখছি আমি। এখনো তো খাওয়া দাওয়া হয়নি ওদের, মনে হয় না ঘুমিয়ে আছে বলে। আমি দেখছি, আপনারা একটু বসুন আর ওর মাকে একটু বোঝান। তখন থেকে কেঁদে যাচ্ছে, এবার শরীর খারাপ হলে আমি বিপদে পড়ব। ওনাকে বলার মতন কোনো ভাষা আমার কাছে সত্যি নেই। ঠিক আছে, আমি বোঝাচ্ছি, আপনি যান একবার দেখুন কথা বলা যায় কিনা তাদের সাথে। আমরা বসে ঋষভের মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। যদিও কথা বলার থেকে উনি বেশি কেঁদেই যাচ্ছেন। বোঝানোর অনেক চেষ্টা করলাম ওনাকে, কিন্তু তাতে করে কিছুটা লাভ হলো, খুব একটা বেশি লাভ হয়নি। হ্যাঁ, আমি ডেকেছি ওদেরকে, আসছে বললো। আচ্ছা ঠিক আছে, আমরা বসছি। আমরা বসে কিছুক্ষণ কথাবার্তা বলে ঋষভের কলেজের ব্যাপারে কিছু
খোঁজ খবর নিলাম। ওই ওরা দুজনে এলো বোধহয়। দাঁড়ান, দরজাটা খুলি। হ্যাঁ জেঠু বলুন, আমাদের ডাকছিলেন? এই যে ওনারা দুজন এসেছিলেন, ওনারাই হোটেলে উঠেছেন বলল। কালকে নাকি ঋষভের সাথে কথা হয়েছিল, তারপর জিজ্ঞাসা করেছিল যে ওই সকালে রকি আর সায়ন কেন বেরিয়ে গেল। আমি তো সে ব্যাপারে ভালোভাবে জানি না, তাই তোমাদের ডাকলাম। কিন্তু আপনি হঠাৎ করে এগুলো জিজ্ঞাসা করছেন কেন সেটা বুঝলাম না। উনি কৌতূহলের বশে জিজ্ঞাসা করছেন। ওনার নাকি চোখের সামনে কোনো অন্যায় ঘটলে তার প্রতিকার না করা অবধি শান্তি হয় না, তাই এই বাবুর মৃত্যুটা ওনার স্বাভাবিক লাগছে না, তাই জিজ্ঞাসা করছেন। কিন্তু এটা তো ব্যক্তিগত ব্যাপার, আপনাকে তো আমরা ঠিকভাবে চিনিও না। তাহলে কোনো কিছুই আর ব্যক্তিগত নেই রাঘববাবু, পুলিশের হাতে চলে গেছে। এরপরও মনে হচ্ছে ব্যক্তিগত বলে কিছু আছে। না, সেটা তো জানি, কিন্তু ওই ব্যাপারটা তো পুরো আইনের দিকে চলে গেছে। আমি কি বলতে চাইছি সেটার মানে বুঝতে পারছেন আশা করি? মানে আমি কি বলতে চাইছি? হ্যাঁ, বুঝতে তো পারছি, কিন্তু আপনাদের বলতে কি অসুবিধা সেটা বুঝতে পারছি। একটা তো খুব সামান্য ইনফরমেশনই জিজ্ঞেস করছি। আজকে আমি জিজ্ঞেস করছি, কালকে পুলিশ জিজ্ঞেস করবে, আর ওনারা খুব ভালোভাবে জিজ্ঞেস করবে বলে মনে হয় না। আমি তো সাধারণভাবেই জিজ্ঞেস করলাম, তাহলে উত্তর দিতে সমস্যাটা কিসে? যেখানে মৃতের বাড়ির লোকজন আমার প্রশ্নের উত্তর দিলেন, এমনকি আপনাদেরও ডেকে আনলেন, সেখানে আপনাদের কিসের সমস্যা একটু খুলে বললে ভালো হতো। নাকি অন্য কোনো ব্যাপার আছে? না না, অন্য কি আর ব্যাপার থাকবে? কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। তাহলে বলুন, সায়ন আর রকি হঠাৎ করে আজকে সকালে বেরিয়ে গেল কেন? মানে আপনারা তো একসাথেই এসেছিলেন, তাহলে এভাবে আলাদা আলাদা করে ফিরে যাওয়া কেন? নাকি এরকমই প্ল্যান ছিল? না না, এরকম কোনো প্ল্যান ছিল না। আসলে রকি বলল মাঝরাতে নাকি ফোন এসেছিল ওর বাবার শরীরটা ভালো না, তাই জন্য ওকে ফিরতে হবে। আর আগের দিন রাতে ও একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তারপরে মাঝরাতে খবরটা পেয়ে সকালের দিকে একটু শরীরটা খারাপ করছিল, তাই আর একা ছাড়তে পারিনি ওকে এতটা রাস্তা। সঞ্জীব সেই কারণেই ওর সাথে ফিরে গিয়েছিল, আর আমাদের এমনিতেও কালকে সকালেই ফেরার টিকিট করা ছিল। আচ্ছা, যারা দুজন গেছে ওনাদের দুজনেরই কি ঋষভের সাথে চাকরির সূত্রে আলাপ হয়েছিল? না না, আমি, সায়নদা আর ঋষভ, আমরা তিনজন জগৎপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অভি আর রকি ঋষভের কলেজ লাইফের বন্ধু, সেই সূত্রেই আমাদের সাথে আলাপ হয়, তারপর আমরা বন্ধু হয়ে যাই। সাবজেক্ট একই আপনাদের তিনজনের? না, আমার ইংলিশ, সায়নদা আর ঋষভের ফিজিক্স। নতুন নতুন বিষয়ের উপর রিসার্চ করে। আচ্ছা, আপনাদের বাড়িও কি কলকাতায়? হ্যাঁ, সাউথ কলকাতায় আমার বাড়ি। কালকে ফিরছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আগে থেকেই আমাদের কালকে টিকিট বুক করা ছিল, আর কাকু কাকিমার টিকিট তৎকালে হয়ে গেছে। ফিরে যাবো একসাথে। ঠিক আছে, ফিরে কথা হবে। নিশ্চয়ই। তারপর ওরা দুজন চলে যাবার পরও আরো বেশ কিছুক্ষণ আমরা কথাবার্তা বলে ওই ঘর থেকে বেরিয়ে নিজেদের রুমে ফিরছিলাম। এরকম সময় কানে আসে কেউ ফিস ফিস করে কথা বলছে। একে হোটেলের ফাঁকা করিডোরে কোথা থেকে গলার স্বর আসছে, কে যেন একটা কথা বলছে। এই, তুমি শুনতে পাচ্ছ অরূপদা? আমরা তো বুঝতে না পেরে ভুল করে এদিকে লিফট দিয়ে নামলাম। এটা পেছনের দিক বলে একেবারে ফাঁকা থাকে যতটুকু জানতাম। তাহলে হ্যাঁ, তা তো পাচ্ছি, দাঁড়াও তো দেখি একবার। তারপর একটু একটু করে পা চেপে চেপে এগিয়ে গিয়ে আমরা খেয়াল করলাম কি যেন একটা হাঁটছে। প্রথমে ঠিক বুঝতে পারলাম না, কথাগুলো কিছুটা কানে এলো। উফ, আর বলো না, আজকে এক ভদ্রলোক এসেছিল কাকু কাকিমার কাছ থেকে, সমস্ত বিষয় জিজ্ঞাসা করছিল ঋষভের ব্যাপারে। একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জানতে চাইল, তোমাদের ব্যাপারেও জিজ্ঞাসা করছিল। ভদ্রলোককে দেখে আমার একদম ঠিক মনে হলো না। দেখো, সাবধান কিন্তু, তোমরা আজকেই বেরিয়ে গিয়ে খুব ভুল করলে চোখের মাথায়। আরে না না, আমি পিছনের দিকে এসে কথা বলছি, লোকটা রুমে আছে আমাদের, তাই এদিকে এসেছি। ভয় নেই, শুনতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি এখন। কথাটা শুনে নেওয়ার পর আমি আর অরূপদা দুজনে আড়াল হয়ে গেলাম। তারপর দেখলাম রাঘব করিডোরের কাছ থেকে
সামনের লিফটে উঠে গেল। তারপর আমি আর অরূপদা রুমে ফিরে এলাম। এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি মাথা সেই মুহূর্তে ঘামালাম না। ফেরার জন্য সমস্ত কিছু গোছগাছ করলাম। পরের দিন ফিরে আসলাম। কিছুটা সময় নিয়ে পুরো বিষয়টা ভেবে রাঘবের কাছ থেকে নেওয়া তার বাড়ির ঠিকানা অনুযায়ী তার বাড়িতে গিয়ে পৌঁছলাম। এ কি আপনারা আপনারা এখানে কি কি করছেন? বাইরে দাঁড়িয়ে বলবো নাকি ভেতরে ঢোকা যাবে না? ও না না, তা কেন, আসুন আসুন। তারপর ফেরার পরে রকি আর সায়নবাবুর সাথে কথা হয়েছে? হ্যাঁ মানে হ্যাঁ, হয়েছে তো, হয়েছে। আচ্ছা, তাহলে ওনাদের ঠিকানাটা একটু দিন তো আমাদের। দেখুন, আপনারা তখন থেকে এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া শুরু করেছেন। পুলিশের কাজ করছে, তাদেরকে তাদের কাজ করতে দিন না। কেন অযথা এটা নিয়ে নাড়াঘাটা করছেন এভাবে আপনারা? আর এভাবে এসে যখন তখন ঠিকানা চাইছেন, ফোন নাম্বার চাইছেন, এটা তো ঠিক না। কেন আমরা এটা নিয়ে নাড়াচাড়া করলে আপনার কি খুব অসুবিধা হচ্ছে রাঘববাবু? না না, সেটা কখন বললাম? সেটা তো বলিনি। তাহলে বারবার বাধা দিচ্ছেন কেন অযথা? আপনার এটা নিয়ে নাড়াচাড়া করা নিয়ে আমার সমস্যা হচ্ছে না, কিন্তু বারবার এসে আমাকে বিব্রত করায় আমার সমস্যা হচ্ছে। আর এইভাবে ফোন নাম্বার এসব চাইছেন, এটা দিতে আমার আপত্তি আছে। আসলে কি বলুন তো রাঘববাবু, মাসিমা মেসোমশাই মানে ঋষভের বাবা মা এখানে ফেরার পরে এখনো অবধি কেসটা নিয়ে থানায় গিয়ে কথা বলেননি। যদিও ওখান থেকে কেসটা এখানে ফরওয়ার্ড করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে সমস্যাটা হলো ওনাদের একবার যেতে হতো, কিন্তু ওনারা এখনো যাননি। আপাতত আমাকে ভরসা করছেন। আমার এই অপরাধীকে খুঁজে বের করা বা সত্য জানার নেশাটাকে ওনারা এতটাই ভরসা করেছেন যে ভাবছেন আমি হয়তো ঋষভের খুন বা আত্মহত্যা যাই হোক এর পেছনের কারণটা বের করতে পারবো। যদিও আমি ওনাদের বলেছি থানায় যেতে, তার আগে একবার এলাম আপনার কাছে। ঠিক আছে, অসুবিধা নেই। আপাতত আমি যতটুকু শুনেছি বা জেনেছি আর আমার যেটুকু মনে হয়েছে আমি সেটা থানায় ডিরেক্ট জানিয়ে দেবো, তাহলেই হবে। আজকে উঠি। হ্যাঁ দেখুন, এইসব পুলিশের ফালতু ঝামেলায় দয়া করে আমাদের জড়াবেন না। আমি জড়ানোর কে বলুন? আপনারা ঘুরতে এসছেন একসাথে, সবকিছু প্ল্যান ছিল আপনার। এমনকি ঘটনার সময় আপনারা ওখানে উপস্থিত ছিলেন। আপনাদের মধ্যে দুজন হঠাৎ করে ঘটনার দিনে সকালে কোনো কারণে বেরিয়ে গেলেন। আপনারা সব ঘটনার সাথেই এমনভাবে জড়িয়ে আছেন, সেখানে নতুন করে কি আপনাদের জড়ানোর কিছু বাকি আছে বলুন তো রাঘববাবু? এবার আমার বদলে পুলিশও যদি জিজ্ঞাসাবাদ শুরু করে তাহলে তো এই প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবেই। আপনাদের চারজনের সাথে কথা বলতে চাইবে, আর এটা তো একেবারেই স্বাভাবিক, তাই না? অযথা ভয় পাচ্ছেন কেন? কিছু কি করেছেন? কি 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 সব বলছেন আপনি? কেন বলছেন এসব? আমি কেন কিছু করতে যাব? এভাবে দয়া করে অযথা কোনো কিছু না জেনে বুঝে ব্লেম দেবেন না। তাহলে আপনারা ভয় পাচ্ছেন কেন? ভয় তো পাবে দোষীরা। কোনো ইনফরমেশন দিতে চাইছেন না কেন? সবকিছু এড়িয়ে যেতে চাইছেন। আপনার মনে হচ্ছে না আপনার বন্ধুকে কে মারলো সেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়? মানে বন্ধু হিসেবে তো আপনার সেই মনে হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু সেইটা আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি না। না না, আমি চাই তো। আসলে আপনি কিভাবে কি কারণ খুঁজে বের করবেন তাই ভরসা পাচ্ছিলাম না। একটা আত্মহত্যার আবার কি কারণ থাকতে পারে সেটা জানাটাও গুরুত্বপূর্ণ। ভুলে গেছিলাম তাই আর বলতে চাইনি। ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি ওদের ঠিকানা, ফোন নাম্বার সবটাই দিচ্ছি। তারপর রাঘববাবু আমাদের সমস্ত ইনফরমেশন দিলেন। ওনার কাছ থেকে ফোন নাম্বার আর ঠিকানা জোগাড় করে আমরা ফিরে এলাম অরূপদার বাড়িতে। আগে রকিকে একটা ফোন করো তো। ওই ছেলেটাকে আমার একেবারে ভালো লাগেনি, কেন জানি না, তাই আমি ফোন করতে পারবো না। তুমি করো ফোন করতে হলে। এমনিতে তো সবকিছু কেমন জট পাকিয়ে আছে, তার মধ্যে আবার কথা বলতে ভালো লাগে না, এসেই হাজারটা নাটক। ঠিক আছে, দাও নাম্বারটা দাও, আমি কল করছি। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। The number you have dialed. কি হলো? ফোন বন্ধ। ঠিক আছে, তুমি বরং সায়নবাবুকে একটা ফোন করো। ঠিক আছে, করছি, দাঁড়াও। হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি অমিত সেন কথা বলছিলাম। আপনার অফিস কলিগ রাঘব সমাদ্দারের কাছ থেকে আপনার নম্বরটা পেলাম। হ্যাঁ, কিন্তু কি দরকার বলুন। আপনি কি এই মুহূর্তে বাড়িতে আছেন?
হ্যাঁ আছি, কেন? দেখুন, ফোনে তো এত কথা বলা সম্ভব না, আমরা বরং সামনাসামনি কথা বলি। দেখা করতে পারবেন আপনি আজকে? না না, বাড়িতে আসার দরকার নেই, বরং আমি বাইরে কোথাও দেখা করব। বলুন কোথায় দেখা করলে আপনাদের সুবিধা হয়? তাহলে বরং আপনি সেন্ট্রাল কফি শপে চলে আসুন আজকে সন্ধে 6টার সময় সম্ভব হলে। ঠিক আছে, আমি পৌঁছে যাব আর আপনাকে ফোন করে নেব। সায়নবাবুকে দেওয়া সময় অনুযায়ী আমরা পৌঁছে গেলাম সেন্ট্রাল কফি শপে। তারপর উনিও কিছুক্ষণ পরে এলেন। নিজেদের মধ্যে কথাবার্তা বলা শুরু করলাম আমরা। রকি কোথায় সায়নবাবু? সেটা তো আমি বলতে পারবো না, আপনারা ফোন করে দেখুন না। ফোন করে তাকে পাইনি বলেই তো আপনাকে জিজ্ঞাসা করছি। আর আপনি জানেন, মানে আপনারা তো একসাথে ফিরেছিলেন, তাই জানার কথা। হ্যাঁ ফিরেছিলাম, কিন্তু তারপর সে কোথায় গেছে তা তো বলতে পারবো না। তা আপনারা হঠাৎ ফিরলেন যে? মানে একদিন আগে ফিরে এলেন কেন? আসলে রকির বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওকে ফিরতে হতো। ওকে একা ছাড়াটা ঠিক হবে না বলে আমি ওর সাথে এসেছিলাম। একা ছাড়া ঠিক হবে না বলে আসলেন, তারপর সে কোথায় সেই খবরই আপনার কাছে নেই। এমনকি ওনাকে যে ফোনে পাওয়া যাচ্ছে না সেটাও জানেন না। ব্যাপারটা অদ্ভুত না? না মানে আসলে ব্যাপারটা সেরকম না, কিন্তু আসলে রকি মানেটা কি একটু স্পষ্ট করে বলুন। আপনার কথা আমি বুঝতে ঠিক পারছি না। না, ওকে পৌঁছে দিয়েছিলাম হাসপাতালে, তারপর আর কথা হয়নি। মানে ও আমাকে আর ফোন করেনি, আর আমারও ফোন করা হয়নি। আর ফেরার পথে এত ক্লান্ত ছিলাম যে আর মাথায় আসেনি। কিন্তু রাঘব বাবুর সাথে কথা বলতে আপনি ভুলেন, তাই না? মানে না মানে রাঘব বাবুর সাথে কি ফেরার পরে আপনার ফোনে কথা হয়েছিল সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ হয়েছিল, রাঘব ফোন করেছিল আমাকে। ঋষভের মৃত্যুর খবরটা আপনি কখন পেলেন? এই তো ঘটনার দিন রাতে মনে হয় রাঘব ফোন করেছিল আমাকে। ও আচ্ছা, তারপর তারপর কখন কথা হলো রাঘব বাবুর সাথে? তারপর আর কথা হয়নি এখনো অবধি। আপনারা কলকাতায় পৌঁছে আর জানাননিও নাকি যে পৌঁছে গেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ জানিয়েছিলাম, তারপর আর কথা হয়নি, সেটাই তো বলছি। বেশ বুঝলাম। তা এখন রকিকে কোথায় পেতে পারি বলুন? বাড়িতে গেলে পাবো নাকি হসপিটালে? না না, হাসপাতালে কেন? হাসপাতালে না, বাড়িতেই দেখুন না, পেয়ে যাবেন হয়তো। আচ্ছা, হাসপাতালেও থাকতে পারেন। বললেন তো রকির মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। তা কোন হাসপাতালে ভর্তি জানেন আপনি? না তা তো আমি জানি না, সেটা রকি বলতে পারবে, ওকেই তো ফোন করেছি। ঠিক আছে, আপাতত আর কিছু জানার নেই, তবে পরে আবার জানতে হতে পারে। আর কি জানবেন? মানে সবই তো বলে দিলাম। এটা তো আপনাদের এখানে আসার ইতিহাস, আর রকির হদিশ জানতে চাই। আপনাদের চাকরি জীবন ইউনিভার্সিটিতে কেমন কাটে সেগুলো তো জানাই হলো না, সেগুলো জানতে হবে তো। আসলে কয়েকদিন ছুটি নিয়েছিলাম তো, এখন ফিরেছি, কদিন একটু বিজি থাকবো। আপনার যদি কিছু জানার থাকে বলুন এখনই। জানার বলতে রাঘব বাবুর কাছে তেমন কিছু জানতে পারলাম না। উনি বললেন আপনি বলতে পারবেন, কারণ আপনাদের নাকি একই ডিপার্টমেন্ট। হ্যাঁ, আমি আর ঋষভ দুজনই ফিজিক্সের। তা নতুন করে কোনো বিষয়ের ওপর রিসার্চ হচ্ছিল নাকি? কিছু না কিছু নিয়ে আমাদের সব সময় কাজ করতে হয়, তবে ঋষভ কি নিয়ে রিসার্চ করছিল সেটা আমি জানি না। এগুলো তো গোপনে করা হয়, তাই বলতে পারবো না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাদের? হ্যাঁ বলুন। আপনাকে আমরা এত কিছু জিজ্ঞেস করছি, আপনি তো অবশ্যই জিজ্ঞাসা করুন। কি জিজ্ঞেস করতে চান বলুন। ঋষভের বডিটা তো হাতের শিরা কাটা অবস্থায় পাওয়া গেছে, মানে এটা তো আত্মহত্যা। তাহলে আপনারা হঠাৎ এটা নিয়ে এরকম ভাবে জিজ্ঞাসাবাদ শুরু করলেন কেন? মানে হঠাৎ করে কেন? আচ্ছা, এই যে হাতের শিরা কাটার ব্যাপারটা কখন জানতে পারলেন আপনি? আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেব, তার আগে একটা প্রশ্ন আমিও করলাম আপনাকে। হ্যাঁ না মানে রাঘবের থেকেই শুনেছিলাম যখন এই ব্যাপারটা জানতে ও ফোন করেছিল। মানে আমি জিজ্ঞাসা করেছিলাম কিভাবে কি হলো, তাতে করে ও বলেছিল যে আত্মহত্যা মনে হয়। এক্স্যাক্টলি, মনে হয় আত্মহত্যা। সেটা এক্স্যাক্ট আত্মহত্যা কিনা সেটা বলা যাচ্ছে না,
এমনকি পুলিশ ঘটনাটাকে আত্মহত্যা বলবে নাকি মার্ডার সে বিষয়ে কনফিউজড। ঠিক একইভাবে আমিও কনফিউজড। আশা করছি বুঝতে পারছেন এত জিজ্ঞাসাবাদ কেন করছি, আর আমি কেন হঠাৎ মাঝখান থেকে নাক গলালাম। সেই প্রশ্নের উত্তর রাঘব বাবুকে বহুবার দেওয়া হয়েছে। এই উত্তরটা প্লিজ ওনার কাছ থেকে একটু জেনে নেবেন। বলতে বলতে হাঁপিয়ে গেছি। আচ্ছা, বেশ, বুঝেছি। ঠিক আছে, আসি আজকে। রকির খোঁজটাও তো করতে হবে। হঠাৎ ফোনে পাওয়া যাচ্ছে না, রাতারাতি কোথায় গেল সেটা তো জানতে হবে না? হ্যাঁ, আমিও দেখছি, চেষ্টা করছি যোগাযোগ করার। ঠিক আছে, যোগাযোগ করতে পারলে দয়া করে আমাদের জানাবেন। তারপর আমরা রাঘবের দেওয়া ঠিকানা অনুযায়ী রকির বাড়িতেও গেলাম, কিন্তু সেখানেও তাকে পাওয়া গেল না। বাড়িতে গিয়ে দেখলাম তাদের বাবা মা উপস্থিত আছে। কথা বলে যা বুঝলাম, রকির মায়ের কোনো রকমের কোনো অসুস্থতাই হয়নি, পুরো বিষয়টাই মিথ্যে। সারাদিন এই সমস্ত কাজ করার পরে বাড়িতে ফিরে এলাম। এত ঝুঁকির পর রাতে টানা ঘুম দিলাম। পরের দিন সকাল হতেই গেলাম অরূপদার বাড়িতে। বাবা, সকাল সকাল বোর্ডের উপর এত কি ছক সাজিয়েছ? স্বপ্ন সাজালে সবটাই কেমন যেন ঘেঁটে যাচ্ছে, তাই সকাল সকাল উঠেই বসে পড়লাম। এই নিয়ে ভাবনা চিন্তা করতে করতে রাতে ঘুমই হয়নি। বাবা, আমি তো দারুণ ঘুমিয়েছি। আচ্ছা, এখানে এরকম নাম পরপর সাজিয়েছ কেন? বলছি, সব পরপর একটার সাথে একটা মেলানোর চেষ্টা করো। সেদিন আমরা দেখলাম ঋষভ ওদের সাথে খেতে আসেন, তাই কিছুক্ষণের মধ্যেই জানা গেল ঋষভের মৃতদেহ পাওয়া গেছে, তাই তো? হ্যাঁ। রকি আর সায়ন বাবুর সেদিন সকালেই হঠাৎ করে হোটেল থেকে বেরিয়ে যাওয়া, তারপর রাঘব বাবুর কথায় অসঙ্গতি, তারপর ফোনে রাঘব বাবুর সাথে কারোর একটা ওরকম গোপন কথা শোনা, রকির মায়ের অসুস্থতার মিথ্যে খবর, সবটাই পরিষ্কার। তবে কি সব জায়গায় এত অসঙ্গতি যে খুনের কারণটাই বুঝতে পারছি, আর সেটা না বুঝলে আসল দোষী কে সেটা খুঁজে বার করাটা খুব মুশকিল। যাই বলো, এই সায়ন বাবু আর রাঘব বাবু এদের কথায় যথেষ্ট অসঙ্গতি আছে। কিরকম যেন একটা সন্দেহজনক। নিজেরা কি বলছে নিজেরাই যেন পর মুহূর্তে ভুলে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রকি কোথায় গেল? মানে রকির মায়ের অসুস্থতার বাহানায় ঘটনার দিন সকালে কলকাতায় চলে আসলো সায়ন বাবু, তাহলে রাতারাতি রকি গেল কোথায়? আচ্ছা, এইসব জিজ্ঞাসাবাদ প্রশ্ন এসব থেকে বাঁচার জন্য গা ঢাকা দেয়নি তো? মানে ঘটনার পরে সবাইকেই খুঁজে পাওয়া গেছে, কিন্তু একমাত্র রকিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা মানুষ রাতারাতি কোথায় উধাও হয়ে যাবে, আর কেনই বা যাবে? আর মায়ের অসুস্থতা নিয়ে এরকম একটা মিথ্যাই বললই বা কেন? এরকম অনেক প্রশ্নই আছে যার উত্তর নেই। আপাতত রকিকে খুঁজে বার করাটা সব থেকে বেশি দরকার ছিল, কিন্তু তার কোনো উপায় তো দেখতে পাচ্ছি না। এমনকি বাড়ির লোকও বলল জানে না সে কোথায় আছে। ঋষভের মা বাবা যাদের সাথে গিয়েছিল সবার সাথেই তো কথা হলো, কিন্তু মূল উৎসে পৌঁছানোর মতো কোনো ক্লু তো পেলাম না। তাহলে কি করবে এবার? কে বলেছে সবার সাথে কথা হয়ে গেছে? এখনো একটা বিষয় নিয়ে তো জানা বাকি রয়ে গেছে। কি বিষয়? জগৎপুর বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, তাও আবার ছদ্মবেশে। ছদ্মবেশে কেন? এমনি গেলে কোনো ইনফরমেশন আমরা পাবো না, আর এই ব্যাপারে সোজাসুজি গিয়ে জিজ্ঞাসাবাদ করলেও ঋষভ বা তার রিসার্চের ব্যাপারে বিন্দুমাত্র কিছু জানতে পারবো না। উল্টে কোনো তথ্য পাওয়ার থাকলে সেটাও লোপাট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে তুমি বলতে চাইছো ইউনিভার্সিটিতে কোনো গন্ডগোল আছে? আমি কিছুই বলতে চাইছি না। ঋষভের বাড়ির লোকেদের সাথে কথা বলে আর যাই হোক, কারোর সাথে কোনো রকম শত্রুতা আছে বলে তো মনে হলো না। আর সায়ন বাবু আর রাঘব বাবুর সাথে কথা বলে ঠিক লাগেনি, তবে ওনারাও এই ইউনিভার্সিটির সাথেই যুক্ত। রকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর বাকি কথাবার্তা বলে যা বুঝলাম আর কোথাও কোনো শত্রুতা আছে বলে মনে হলো না। এখন একটাই রাস্তা খোলা আছে, আর সেটা হচ্ছে ওই ইউনিভার্সিটি। আর সায়ন বাবু আর রাঘব বাবুর এই অস্বাভাবিক আচরণের কারণটা জানতে হলে ইউনিভার্সিটির মধ্যে থাকা গন্ডগোলটা খুঁজে বের করতে হবে। কিছু তো একটা সমস্যা আছে। সেদিন রাঘব বাবু ফোনে ওরকম ভাবে কেন বললেন, তাও সবার চোখের আড়ালে গিয়ে? সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। বুঝতে পেরেছি, তবে কি ছদ্মবেশে যাবো বলো তো? ইউনিভার্সিটি ওয়েবসাইটটা একবার চেক করো তো।
কোনো ভ্যাকেন্সি ফাঁকা আছে কি অফিস স্টাফ বা লেকচারারের? সে দেখছি, কিন্তু এগুলোর ইন্টারভিউ যদি দিতে যাই তার জন্য তো আসল ডকুমেন্ট ক্যারি করতে হবে। ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি ফেক ডকুমেন্ট বানিয়ে নেব। আর ঋষভের কেসের ভার অরিন্দম মুখার্জির হাতে এসে পড়েছে। ওনার সাথে আমার কথা হয়েছে, ওনাকে আগে থেকেই বলে দেওয়া থাকবে বিষয়টা, তাই কোনো সমস্যা হবে না। এই তো ফিজিক্সের লেকচারের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে দেখছি। এই তো জিওগ্রাফি ডিপার্টমেন্টেও একটা আছে, আর গ্রুপ ডি পোস্টের একজন। কিন্তু গেলেই কি চান্স পাবো? ধুর, আমরা ওখানে চাকরি করতে যাচ্ছি নাকি? যে যে ইনফরমেশন দরকার সেগুলো কালেক্ট করতে যাচ্ছি। আরে তার জন্য তো কিছুটা সময় লাগবে, একদিনেই তো হবে না। আরে হয়ে যাবে, তুমি বরং গ্রুপ ডিতে অ্যাপ্লাই করো, আরামসে পেয়ে যাবে। আমি ফিজিক্স ডিপার্টমেন্টটা দেখছি, আমার একজন চেনা জানা আছে, তার সাথে যদি কথা বলে কোনো রকম ব্যবস্থা করতে পারি তাহলে আমি ওখানে লেকচারার হিসেবে জয়েন করলে ঋষভের রিসার্চের বিষয়গুলো কি সেটা জানতে পারব। কি হলো? আপনি কি এখানে কি দরকার? এরকম হন হন করে ভেতরে ঢুকে যাচ্ছেন যে? আসলে এখানে একটা ইন্টারভিউ চলছে না, তাই আমরা ইন্টারভিউ দিতে এসেছিলাম। আইডেন্টিটি প্রুফ দেখি একটু। একটু দূর থেকে আমি দেখলাম অরূপদা ভেতরে ঢুকে গেল। অরূপদা ঢুকে যাওয়ার ঠিক পরেই আমি গেলাম সেই নকল পরিচয় পত্র নিয়ে। আমিও ঢুকে পড়লাম ইন্টারভিউয়ের নামে। এসবের মধ্যে সারাদিন কেটে গেল খুব সহজেই। টেম্পোরারি কাজের জন্য গ্রুপ ডি হিসেবে আমাকে সিলেক্ট করলো। তবে অরূপদার কি হলো সে খবরটা না পাওয়া অবধি বেশ কিছুটা চিন্তায় ছিলাম। যথারীতি আমাদের যে যার মতো বাড়িতে ফিরে আসার কথা ছিল, সেই মতো আমি অরূপদার বাড়ি চলে এলাম। তখনও অরূপদা এসে পৌঁছায়নি। আমি আসার কিছুক্ষণের মধ্যেই বাড়ি এসে পৌঁছালো। কি হলো? আমার কিন্তু সিলেকশন হয়ে গেছে, তোমার হতো না। আমার একজন পরিচিত ছিল বলে তাই তার সোর্স দিয়ে হয়ে গেছে। আজকাল কোনো কিছু সন্ধান করার সুযোগ সময় হয়ে ওঠেনি। কাল থেকে আমাদের কাজ শুরু করতে হবে, আর প্রতি মুহূর্তে অ্যাক্টিভ থেকো। খুব সাবধান, কাল থেকে আমাদের মিশন শুরু। আর রকির কি খবর? কোনো খবর পাইনি তারপর আর। ঠিক আছে, ওই দিকটা পরে দেখছি, আগে এই দিকটার জটটা ছাড়ানো যাক। কাল থেকে সন্দেহজনক কিছু শুনতে বা দেখতে পেলে আমাকে ইমিডিয়েট জানাবে, কেমন? ওকে। তারপর আমরা গিয়ে বসলাম সোফায়। অরূপদা চা আনতে বলল, আর ল্যাপটপের সামনে বসে সমানে কি যেন একটা দেখে চলেছে। কি দেখছো? ফিজিক্স ডিপার্টমেন্টের সমস্ত প্রফেসর আর স্কলারদের ইনফরমেশনগুলো কালেক্ট করছি। প্রত্যেককে চিনে রাখাটা তো দরকার। ডিপার্টমেন্টের হেড ঋতব্রত দাস, 4 জন টিচার অভিষেক দত্ত, রেশমি খাতুন, কোজাগরি বসু আর সায়ন। ঋষভকে নিয়েছিল 5 জন। ঋষভের মৃত্যুর কারণেই নতুন প্রফেসরের ইন্টারভিউ নেওয়া হয়েছে। এবার বিষয়টা ক্লিয়ার হলো আমার কাছে। আচ্ছা, 2 জন স্কলারও আছে। হ্যাঁ, পরের দিন থেকেই আমাদের অফিসিয়াল জয়েনিং ছিল। আমি অফিস রুমে আর অরূপদা ফিজিক্স ডিপার্টমেন্টে। এখানে আমাদের একে অপরকে চেনার কথা কেউ জানে না, তাই আমি আমার মতো আর অরূপদা ওনার মতো কাজ শুরু করলেন। আমি অফিস রুমে ঢুকতেই একজন সিনিয়র কর্মচারী চোখ তুলে তাকালেন। তুমি কি নতুন নাকি? হ্যাঁ, আজই জয়েন করলাম। হ্যাঁ, এখানকার কাজ কিন্তু সহজ নয়, সাবধানে থেকো। কেন, কিছু সমস্যা আছে নাকি? বেশি প্রশ্ন করো না, তাহলেই ভালো থাকবে। আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে বসে পড়লাম। কিন্তু মনে মনে ভাবলাম কিছু একটা গোপন করা হচ্ছে। অন্যদিকে অরূপদাও নিজের জায়গায় ঢুকে পড়েছেন। ফিজিক্স ডিপার্টমেন্টের অফিস ঘরটা বেশ বড়। কয়েকজন অধ্যাপক ওনাকে দেখেই সন্দেহের দৃষ্টিতে তাকালেন। কিছুক্ষণের মধ্যেই এক জুনিয়র লেকচারার ওনার দিকে এগিয়ে এলেন। আপনি কি নতুন জয়েন করেছেন? হ্যাঁ, আজ থেকেই কাজ শুরু করলাম। এখানে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে। বিশেষ করে কি? না না, ও কিছু নয়, পরে বলবো। অরূপদা
কিছু না বলে শুধু হাসলেন। কিন্তু আমি জানি উনি যেমন কথার পেঁচ বুঝেন, তেমনি এই ছোট ইঙ্গিতগুলো ওনার নজর এড়াবে না। কয়েকদিন ধরে আমি আর অরূপদা আলাদা আলাদা ভাবে ঘুরে ঘুরে তথ্য জোগাড় করার চেষ্টা করছিলাম। অফিসের নথিপত্র, পুরনো ফাইল সবকিছুতেই নজর রাখছিলাম, কিন্তু এখনো স্পষ্ট কিছু পাইনি। একদিন অফিসের শেষ সময় আমি ইশারায় অরূপদাকে জানিয়ে দিলাম যেন তিনি বাড়ি ফিরে যান। আমি নিজেও বেরিয়ে এলাম, যেন সব স্বাভাবিক। কিন্তু আমাদের পরিকল্পনা ছিল অন্য। অরূপদা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছেন এমনটা সবাই ভাবল, কিন্তু আসলে উনি ফিজিক্স ডিপার্টমেন্টের নির্জন রিসার্চ ল্যাবে ঢুকে পড়লেন। এই ল্যাবেই একসময় ঋষভ বাবুর গবেষণা চলত, আর এখন এখানে কিছু একটা লুকিয়ে রাখা হয়েছে এটা নিশ্চিত। অরূপদা আলমারি খুলে পুরনো নথিপত্র দেখতে লাগলেন। ঠিক তখনই করিডোর দিয়ে কয়েকজন শিক্ষকের কথোপকথন শোনা গেল। ঋষভ তো একটা ঝুঁকির খেলায় নেমেছিল। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তার শেষ কয়েকটা রিসার্চ পেপার দেখেছো? না, কিন্তু শুনেছি সে খুবই বিপজ্জনক কিছু একটা নিয়ে কাজ করছিল। একদমই ঠিক। আর ওর মৃত্যুর পরে সেই কাজকে সামলাচ্ছে জানো কে? কে আবার? নতুন যে এসেছে সেই তো। অরূপদা স্তব্ধ হয়ে গেলেন। ওনার কথা বলছে নাকি অন্য কেউ? ওনার নাম না বললেও কথাগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে ঋষভ বাবুর মৃত্যুর রহস্যের সঙ্গে এই গবেষণারই কোনো যোগ আছে। অরূপদা ফাইল ঘাঁটতে ঘাঁটতে একটা অদ্ভুত নথি পেলেন। তার মধ্যে কিছু সূত্র ছিল যা স্পষ্টতই অসম্পূর্ণ। ঠিক তখন দরজার বাইরে পায়ের শব্দ। কেউ একজন ধীরে ধীরে এগিয়ে আসছে। অরূপদা দ্রুত ফাইল রেখে দিলেন আগের জায়গায়, জানালার দিকে এগোলেন। পায়ের শব্দটা থামল দরজার সামনে। অরূপদা বুঝলেন আর দেরি করা ঠিক হবে না, তাই কোনোভাবে জানালা দিয়ে বাইরে বেরিয়ে এলেন। চারপাশে তাকিয়ে নিশ্চিত হলেন যে কেউ ওনাকে দেখেনি। তারপর অন্ধকারের মধ্যেই দ্রুত সরে গেলেন। পরের দিন সকালবেলা আমি যখন অফিসে ঢুকলাম, অরূপদা তখনই ওনার ডিপার্টমেন্টে গিয়ে ঢুকেছেন। কাল রাতে ওনার পাওয়া সেই গুরুত্বপূর্ণ ফাইলের কথা মনে ছিল। কিছুক্ষণ পর অরূপদা দ্রুত পায়ে আমার অফিসের সামনে এলেন, মুখটা থমথমে। কি হলো অরূপদা? ফাইলটা নেই। কি? কাল রাতে যেখানে রেখেছিলাম সেখানে কিছুই নেই। আমার সারা শরীর শিউরে উঠল। এর মানে কি? কেউ ওনাকে অনুসরণ করছিল, নাকি আগে থেকেই জানতো উনি ফাইলটা খুঁজছেন? সেটা আমি পরিষ্কার বুঝতে পারলাম না। সেদিন কলেজ শেষে ফিরলাম অরূপদার বাড়িতে। সব মিলিয়ে অনেকটাই ঘেঁটেছিলাম আমরা। ব্যাপারটা কি হলো বলো তো? তোমাকে কি কেউ অনুসরণ করছিল? নইলে যেই ফাইলটা তুমি হাতে পেলে সেটা রাতারাতি উধাও হয়ে যায় কি করে? আমিও সেটা বুঝতে পারছি না, কিন্তু তাই যদি হবে তাহলে আমারও লাইফ রিস্ক হওয়ার কথা, কিন্তু সেরকম কোনো আভাস তো পাচ্ছি না। সাবধানে থেকো তুমি। আচ্ছা, ঋষভের মৃত্যুর পর ওর রিসার্চটা কি কমপ্লিট করবে? আমারই করার কথা ছিল, কিন্তু সব ডকুমেন্টসই এদিক থেকে ওদিক হয়ে গেছে। ব্যাপারটা কি হলো সেটা ঠিক বুঝলাম না। আচ্ছা, তোমার মনে নেই কিছুই? মানে ওতে কি ছিল সেই রিলেটেড? উনিকে খুঁজে পাওয়ার মতো কোনো শত্রু ছিল না, তবে রিসার্চ সংক্রান্ত জিনিসই ছিল বলে মনে হলো। আমি তো এইসবে খুব একটা সিদ্ধহস্ত নই, তাই পুরো বিষয়টা ক্লিয়ার হয়নি, আর সময়ও পাইনি দেখার। তার আগেই বাইরে কারা যেন এসে গিয়েছিল, কোনো রকমে ওখান থেকে পালিয়ে বেঁচেছি কাল। তাহলে এবার বুঝবে কিভাবে? ফাঁদ পাততে হবে, তাছাড়া আর কোনো উপায় দেখছি না। ফাঁদ?
কি ফাঁদ? একটা উত্তেজনা তৈরি করতে হবে সবার মাঝে, কিছু একটা প্ল্যান ভাবতে হবে আজকেই। রাতটা একটু ভাবি, বুঝলে? বেশ, ভাবো। আর তাহলে আমি উঠি, বুঝলে? অনেকটা রাত হলো, কালকে তাহলে দেখা হচ্ছে। পরের দিন সকাল থেকে খেয়াল করলাম অরূপদাকে কেমন যেন চুপচাপ লাগছে। মনে মনে কি ভাবছে সেটা আমি একেবারেই বুঝতে পারছিলাম না। জিজ্ঞাসা করলেও সঠিকভাবে কিছু বলছিল না, তাই আমি আর বেশি ঘাঁটালাম না। ঘড়ির কাঁটাতে তখন 10টা বাজে। অন্যান্য দিনের থেকে আজকে অরূপদা একটু তাড়াতাড়ি বেরোলো। সেটার কারণ আমার কাছে ঠিক স্পষ্ট নয়। এই বিষয়ে বেশি মাথা না ঘামিয়ে আমি আমার মতন আর অরূপদার মতন ঢুকে পড়লাম জগৎপুর বিশ্ববিদ্যালয়। আবার সেই ছদ্মবেশী খেলা শুরু। গুড মর্নিং। বাবা, আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন যে, ব্যাপার কি? কোথায় আর তাড়াতাড়ি, সবাই তো দেখছি আমার থেকেও তাড়াতাড়ি চলে এসছে। তবে হ্যাঁ, আজকে তাড়াতাড়ি এসছি ঠিকই, কিন্তু তার একটা কারণ আছে। কি কারণ? বলবো, এইচওডি স্যার আসুক, তারপরে বলবো। কিছুক্ষণ পর এইচওডি স্যার ঋতব্রত বাবু এসে উপস্থিত হলেন। এই তো স্যার এসে গেছেন, এবার বলুন কি বলবেন বলছিলেন। বললেন যে এত তাড়াতাড়ি আসার বিশেষ কারণ আছে। কি হলো? কি বিশেষ কারণের কথা শুনছি? কি ব্যাপার? ওই অরূপ স্যার বলছিলেন ওনার নাকি আজকে বিশেষ কিছু দরকার আছে, তাই উনি তাড়াতাড়ি এসেছেন। সবাই আসলে নাকি সব কথা বলবেন। ও, তো বলুন কি দরকার? এ কি, সবাই আর এলো কই? সবাই তো এসে গেছে, আর কার অপেক্ষায় আছেন? কেন, সায়ন বাবু তো আসেননি? ওনাকে দেখছি না তো, আসার পর থেকেই ওনাকে দেখছি। আপনি সায়নকে কিভাবে চিনলেন? মানে আপনি জয়েন করার পরে তো আর আসেনি ক্লাসে, তাহলে? ও, আসলে বলা হয়নি, সায়ন আমার খুব কাছের বন্ধু। ওর থেকেই তো কলেজের ভ্যাকেন্সির ব্যাপারে জানতে পারলাম। আমাদের স্কুল কলেজ সবই একসাথে ছিল। হ্যাঁ, সায়ন ঘুরতে গিয়েছিল, সেই কারণে এখানে আসতে পারছে না সেটা জানি। আসলে আমিও গিয়েছিলাম ওদের সাথে, তবে আমি ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, তাই ওই হোটেলের অন্য রুমে উঠেছিলাম। কি কে তুমি? সায়ন তো কখনো তোমার কথা বলেনি। প্রয়োজন পড়েনি তাই বলিনি, তবে আপনাদের ব্যাপারে সব কথাই কম বেশি আমাকে বলেছে। ছোটবেলাকার বন্ধু কিনা। আসলে এই ডিপার্টমেন্টের আরেকজনের ব্যাপারে অনেক কিছু বলেছে, তবে তার কথা এখন আর বলে কি করব বলুন। তাকে আমিও কাছ থেকে কয়েকবার দেখেছি, কিছুটা চিন্তামও বলতে পারেন। আসলে সায়নের মাধ্যমেই যোগাযোগ হয়েছিল আর কি। কে, কার কথা বলছো? ঋষভ বাবুর কথা বলছি, মানে রিসেন্ট যিনি খুন হলেন, মানে যার জায়গায় মোস্ট প্রবাবলি আমাকে নেওয়া হয়েছে। কি 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 বলছেন? খুন? না 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 না, আত্মহত্যা করেছে শুনছিলাম তো। না না, ভুল জানেন, আমি তো ওখানে উপস্থিত ছিলাম। সায়ন তো ভয় পেয়ে অজুহাত দিয়ে চলে এসেছিল, তবে পুলিশ এসেছিল। পুলিশই বলেছে ওটা খুন নয়, আত্মহত্যা। সেদিনই সায়ন আর রকি চলে এসেছিল ভয় পেয়ে। না না, ভয়ের কি আছে? ভয়ের কি আছে তা তো জানি না, আর আপনার তো আগে জানার কথা, তাই না? যাই হোক, যেটা বলছিলাম, ঋষভ বাবুর যে বিষয়ে রিসার্চ করছিল, আমি সেইগুলোই একটু খুঁটিয়ে দেখবো ভাবছিলাম। কালকে ও ডকুমেন্টস খুঁজছিলাম, কিছু ডকুমেন্টস পেয়েছিলাম, কিন্তু... ও, মানে কালকে আপনি ছিলেন? আমি ছিলাম মানে আপনি কি আমাকে দেখেছিলেন নাকি? না না, সেটা নয়। আসলে স্টাফের কাছ থেকে শুনছিলাম রাতে নাকি কি গন্ডগোল হয়েছে, তাই বললাম আর কি। ও, তা গন্ডগোলের ব্যাপারে আমি জানি না, কিন্তু যেটা বলছিলাম, আমি কিছু ডকুমেন্টস পেয়েছিলাম, কিন্তু সেগুলো আর খুঁজে পাচ্ছি না, কি জানি কোথায় গেল। তবে আমি সেই ডকুমেন্টসগুলোর ফটো তুলে নিয়েছিলাম, যার ফলে সুবিধা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো ডকুমেন্টসগুলো গেল কোথায়। যাই হোক, আমিও রিসার্চের ব্যাপারে একটু দেখতাম আর কি, তবে কালকেই দেখেছি বিষয়গুলো, তাই আপনার কাছ থেকে পারমিশন নেওয়ার ছিল, তাই আর কি। ও আচ্ছা, ঠিক আছে। তা তুমি কি করবে বলছিলে, করো। অরূপদার কথা অনুযায়ী এই কথাটা শোনার পর থেকে নাকি শুধুমাত্র ঋতব্রত বাবু নয়, বরং ফিজিক্স ডিপার্টমেন্টের সকলের মুখেই একটা চিন্তার রেখা দেখা দিয়েছিল। বাড়ি ফেরার পরে
এই সমস্ত কথা শুনে আমি একটু অবাক হলাম। আচ্ছা, তুমি তো কালকে আমাকে একবার বলনি যে ছবি তুলেছ। আমি ভাবছিলাম জিজ্ঞাসা করব, তারপর আর জিজ্ঞাসা করলাম না কিছু। হ্যাঁ, ছবি তুলেছি, সেটা কালকে বলার কথা মাথায় ছিল না। ভাবছিলাম ছবিগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, কারণ রাতে আমি ছবিগুলো দেখছিলাম, ওখানে যা আছে সেটা পুরোটাই রিসার্চ সংক্রান্ত বিষয়, যার কিছুই আমি ঠিকভাবে বুঝতে পারবো না। আর সেটা জানাও আমাদের উদ্দেশ্য কিন্তু নয়। আমাদের উদ্দেশ্য এই সব কিছুর মাথাকে খুঁজে বার করা। আর এই সব কিছুর মাথায় যে আছে, খুব সম্ভবত তার উদ্দেশ্য এই কাগজগুলোকে পুরোপুরি নষ্ট করে দেওয়া। কাগজগুলো তো মনে হয় নষ্ট হয়ে গেছে, মানে আসল কাগজগুলো। হ্যাঁ, শুধু আসল কাগজ না, আমার ফোনের মধ্যে থাকা ছবিগুলো ইতিমধ্যে ডিলিট হয়ে গেছে। কি কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। এবার আমি নিশ্চিত এই জগৎপুর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টেই কোনো গন্ডগোল আছে, কিন্তু গন্ডগোলটা কি সেটাই খুঁজে বার করতে হবে। মানে আসল দোষী কে, সেটাই হচ্ছে এখন প্রশ্ন। আরে দাঁড়াও, কি বলছো? কিছু বুঝতে পারছি না। ফোন থেকে কি করে ফটো ডিলিট হলো সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না, তবে এরকম কিছু একটা হবে আমি আন্দাজ করেছিলাম। বলতে পারো সুযোগ করে দিয়েছিলাম এরকম কিছু করার, আর যে কাজটা করেছে সে সেই সুযোগের সৎ ব্যবহার করেছে। আরে তাহলে তুমি পৌঁছাবে কি করে এখনই অবধি? এত নিশ্চিন্তে কেন বসে আছো তুমি? বসে আছি তার কারণ, ভেবে নাও আজকে রাতেই সব রহস্য সমাধান হওয়ার সম্ভাবনা বেশি। মানে? ফোনের ফটো ডিলিট হয়ে গেছে, এই ফটোগুলোকে আমি প্রিন্ট আউট করেছিলাম, আর সেটাও এই রিসার্চ রুমেই রাখা আছে। সেটা সবাই জানে। একটা জিনিস কি জানো তো? কি? এইটুকু আমি খুব ভালো করে বুঝতে পারছি যে খুনটা করেছে বা করিয়েছে সে পেশাগত খুনি নয়। সে ধরা পড়তে চাইছে না ঠিকই, তবে তার মূল উদ্দেশ্য মনে হয় খুন করা নয়। এই রিসার্চ পেপারগুলোই তার মূল উদ্দেশ্য। কারণ খুন করা যদি তার মূল উদ্দেশ্য থাকতো, তাহলে এতক্ষণে একবার না একবার আমার জীবন ঝুঁকিতে পড়তই। কিন্তু রকি কোথায় নিখোঁজ হয়ে গেল সেটা একটা সংশয়ের ব্যাপার। সায়নবাবুরও তো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমাদের কিন্তু আরেকটু রাত বাড়লে বেরোতে হবে। কোথায়? সেটা না হয় ক্রমশ প্রকাশ্য। আর নইলে নিজেই একটু ভাবো, বুঝতে পারবে। ধুর, হ্যাঁ তো হেয়ালি ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, বকবক পরে করো। এই জগৎপুর বিশ্ববিদ্যালয়ের চক্করে আমার খাওয়া ঘুম মাথায় উঠেছে। যাই হোক, খুব খিদে পেয়েছে, তাই দয়া করে খেতে এসো। খাওয়া দাওয়া সেরে অরূপদা বেশ কিছুক্ষণ দেখলাম শান্তভাবে চুপ করে বসে আছে। আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। ঘড়ির কাঁটাতে তখন রাত 1টা। সেই সময় আমরা বেরোলাম। তখনও আমার মাথায় কিছুই আসছিল না। ভূতের মতো রাত্রির বেলা বেরোনোর কারণও স্পষ্ট ছিল না। দেখলাম অরূপদা আমাকে নিয়ে গেল জগৎপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে গিয়ে পৌঁছানোর পরে কিছুটা অনুমান করতে পারলাম যে এরপর কি ঘটাতে চাইছে অরূপদা। তার মানে তুমি? চুপ, আর কোনো কথা নয়। কেউ যেন টের না পায় যে আমরা এখানে এসেছি। কিন্তু রিসার্চ রুমে ঢুকবে কিভাবে? আগের দিন সব রাস্তা আমার দেখা হয়ে গেছে। বলা ভালো, নজরে রাখা বা রিসার্চ রুমে ঢোকার অন্য রাস্তা বানিয়ে এসেছি। খেয়াল করলাম সত্যি অরূপদা একটা রাস্তা বানিয়ে রেখেছে জানালা দিয়ে। প্রথমে আমরা রিসার্চ রুমের ভেতরে ঢুকিনি, বাইরে থেকে নজর রাখছিলাম। স্থানীয় থানায় খবর দিয়েছিলে তুমি? হ্যাঁ দিয়েছিলাম, তবে আমার কথাটাকে খুব একটা গুরুত্ব দিল বলে মনে হলো না। জানি না আসবে কিনা। অপেক্ষা করতে করতে হঠাৎ করে রিসার্চ রুমের ভেতর থেকে একটা আওয়াজ কানে এলো। আমি আর অরূপদা আওয়াজটা কেন হচ্ছে দেখার জন্য তৎপর হয়ে উঠলাম। তারপর দেখলাম এক অদ্ভুত দৃশ্য। আলমারির ভেতরে থাকা কাগজপত্রগুলো নিয়ে কেউ ঘাঁটাঘাঁটি করছে মনে হচ্ছে, কিন্তু কে সেটা বুঝতে পারছি না। একটা কালো চাদরে মোড়া শরীরটা বেশ লম্বা, দেখে মনে হলো একজন পুরুষ মানুষ।
এই দেহের গঠন আকৃতি যেন আমার চেনা, তবে এনাকে আমাদের ধরতেই হবে, নইলে সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। যা করার আজকেই করতে হবে। কেন? সিসিটিভি ফুটেজ তো থাকবে। বোকা বোকা কথা বলো না তো। আগে যে কাগজগুলো চুরি গেছে সেগুলো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে আজকে পড়বে? যে কাজটা করছে সে সমস্ত প্রমাণ লোপাট করেই করছে। তুমি এখানে দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখছি। কিন্তু ভেতরে তো সিকিউরিটি গার্ড আছে। এখন আর এসব ভাবলে চলবে না। আমরা তো এখানে চাকরি করতে আসিনি যে চাকরি বাঁচিয়ে রাখতে হবে। অতএব যেই কাজে এসেছি সেই কাজটা করা দরকার। আজকাল এইসব ভাবার সময় নেই। তুমি এখান থেকে এক চুলো নড়বে না, আর কাউকে পালাতে দেবে না। এখান থেকে বেরোনোর এই দুটোই পথ। সামনের দিক দিয়ে আমি দেখছি, আর বাইরে তুমি। খুব সাবধান। এই বলে অরূপদা সামনের গেট দিয়ে চলে গেল ভেতরের দিকে। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম, সুযোগ বুঝে ভেতরে ঢুকে পড়ব সেই অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পরে দেখলাম অরূপদা গিয়ে সরাসরি দরজাটা খুলল। ভেতরে যেই ভদ্রলোক ছিল সে অরূপদাকে দেখে যথারীতি চমকে উঠেছে। পালানোর জন্য রীতিমতো অরূপদাকে ধাক্কা দিয়ে ঠেলে পালানোর চেষ্টা করছিল, কিন্তু অরূপদার সাথে ঠিক পেরে উঠল না। ভদ্রলোক অরূপদাকে ধাক্কা মেরে ফেলে পালাতে যাচ্ছিল, এমন সময় অরূপদা পাটা টেনে ধরাতে ভদ্রলোক মুখ থুবড়ে পড়ে যায়। এসব আওয়াজে সিকিউরিটি গার্ডও যথারীতি ছুটে আসে কি হয়েছে দেখতে। তখন সেই ভদ্রলোকের পালানোর সমস্ত পথ নিঃসন্দেহে বন্ধ হয়ে যায়। তবুও মুখের উপর থেকে কালো চাদর সে সরায় না। আমি বুঝতে পারি জানালা দিয়ে পালানোর কথা ভাবার মতো অবস্থা ভদ্রলোকের আর নেই। তাই আমি জানলা ভেদ করে ভেতরে ঢুকে পড়ি। ইনি কে সেটাই তো বোঝা যাচ্ছে না। চাদর দিয়ে তো মুখ ঢাকা, কিছুতেই মুখ খুলছে না। সে ব্যবস্থা আমি করছি, তুমি শুধু হাত দুটো চেপে ধরো তো। তারপর আমি হাত দুটো চেপে ধরলাম। অরূপদা এক টানে সেই চাদরটা সরিয়ে দিয়ে দেখলো আর কেউ না, সে ভদ্রলোক ঋতব্রত বাবু। বয়স হয়ে যাওয়ার কারণে আর ঠিকভাবে পালাতে পারেনি। তাহলে ঋষভের খুনের ব্যাপারে আপনি তো যুক্ত নাকি? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। হ্যাঁ, মানে আমরা সবাই জানতাম আটলান্টা এক্সিকিউট আমিই করেছিলাম, কিন্তু সবাই সবটাই জানতো। আপনাকে তো একেবারে পাক্কা ক্রিমিনাল মনে হচ্ছে না, তাই তো এত বড় একটা ভুল করে বসলেন। তাহলে একটা ছেলে যে কিনা আপনারই কলিগ, তাকে এত নৃশংসভাবে কেন মারলেন? না না, আমি নিজের হাতে মারিনি, বিশ্বাস করুন। আমি শুধু ইনস্ট্রাকশন দিয়েছি, নিজের হাতে খুন করার মতন সাহস আমার নেই। সে যাই হোক, নিখুঁতভাবে খুন করে পালিয়ে যাওয়া সবটাই তো আপনার পরিকল্পনা অনুযায়ী হয়েছে, তাই না? হ্যাঁ। এর পেছনে কারণটা কি? আর এরকম পাগলের মতো রিসার্চ পেপারটার পেছনে দৌড়চ্ছেন কেন আপনি? সেসব আমি বলছি, কিন্তু তার আগে বলো তুমি কে? আমি যেই হই না কেন, এইটুকু জেনে রাখুন, আমি চাকরি করার জন্য এই কলেজে আসিনি। ঋষভের খুনের কারণ খুঁজতেই আমি এখানে এসেছি। তাই তাড়াতাড়ি সত্যিটা বলুন। পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ কিন্তু যখন তখন চলে আসবে। আসলে ঋষভ টাকার লোভে সন্ত্রাসবাদী দলের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। ও এমন একটা রিসার্চ করছিল, তাতে করে এমন ভয়ানক কিছু আবিষ্কার হতো যা দেশের পক্ষে ক্ষতিকারক হতো। আমাদের ডিপার্টমেন্টের কেউ চাইনি ও সেটা করুক। ওকে বারবার বোঝানো হয়েছে, কিন্তু তাতে করে কোনো লাভ হয়নি। ও বুঝতোই না। উল্টে ওকে বোঝাতে গিয়ে সায়নের জীবন পর্যন্ত ঝুঁকিতে পড়েছিল। যে সন্ত্রাসবাদী দলের সাথে ও যুক্ত ছিল, তারা সায়নের ওপর অ্যাটাক করেছিল। আমাদের বোঝানোতে কোনো রকম কাজ হচ্ছিল না বলে ওর ছোটবেলার বন্ধু ওই রকিকেও সবটা জানিয়েছিল সায়ন। রকির ওপরেও অ্যাটাক হয়েছিল ওরা ওই ঘুরতে যাওয়াকালে। তাই ঋষভের খুনের পরে ওদের ওপরে সবার আগে অ্যাটাকটা হতো। তাই আগেই আমি ওদের ওখান থেকে সরে আসতে বলেছিলাম। আগে রকিকে গা ঢাকা দিতে বলেছিলাম, তারপর সায়নও গা ঢাকা দিয়েছিল। আসলে এইসবের মধ্যে যে আমি আছি সেটা কেউ না জানার ফলে আমার উপরে কখনো কারোর সন্দেহ হয়নি। আর আমি ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়েছিলাম। আগে সায়ন আর রকির সুরক্ষা নিশ্চিত করেছিলাম,
তারপর সমস্ত রিসার্চ পেপার সব সরাচ্ছিলাম। আর সেই জন্যই আজকে এখানে আসা। মানে আমার মনে হয় না আমি ভুল কিছু করেছি। দেশকে বাঁচানোর জন্য যদি আমাকে থানায় যেতে হয়, আমার যদি কোনো কঠোর শাস্তিও হয়, তাতেও আমার কোনো আক্ষেপ থাকবে না। ভদ্রলোকের বলা বয়ান অনুযায়ী সবটা পরীক্ষা করে দেখলাম। তারপর আমরা এক ধর্ম সংকটের মধ্যে পড়লাম। কারণ ভদ্রলোক যেটা করেছে সেটা আইনের চোখে অপরাধ হলেও দেশের চোখে সঠিক। কিন্তু আইনের ঊর্ধ্বে যেহেতু আমরা নই, আর পুলিশকে যথারীতি আগেই ইনফর্ম করা হয়েছিল, তাই ঋতব্রত বাবুকে পুলিশের হাতে তুলে দিতে হলো। সেদিন রাতে বাড়ি ফিরে আসলাম, কিন্তু মনে একটা অস্বস্তি কাজ করছিল। রাতটা কোনোভাবে কাটল। পরের দিন সকালে আমি বললাম, আচ্ছা অরূপদা, ঋতব্রত বাবুর কঠিন কোনো শাস্তি হবে না তো? এই প্রথম কোনো তদন্ত করে সত্যি বের করার পরেও মন থেকে যেন শান্তি পাচ্ছি না। পুলিশ অফিসারের সাথে আমার কথা হয়েছে, আর তাছাড়াও আমার অভিজ্ঞতা থেকে বলছি, ঋতব্রত বাবু করা এই কাজটার পেছনে কারণ জানার পর আইন তাকে আর যাই হোক কঠোর কোনো শাস্তি দেবে না। আর সমস্ত প্রমাণ তো আছেই আমাদের কাছে। ঋতব্রত বাবু কেন কাজটা করেছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। একটা কথা মাথায় রেখো, সব ভালো যার শেষ ভালো তার।